আসসালামু আলাইকুম। আহ, সবাইকে আজকের আমাদের এফসিপিএস মিড টার্ম ডিসেম্বর 2026 সেশনের রেগুলার ব্যাচ মেডিসিন রেগুলার ব্যাচ 2 এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাইফুল ইসলাম রাকিব, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সাথে আরো যারা উপস্থিত আছেন, আমাদের সম্মানিত মেন্টর বৃন্দ এবং হচ্ছে যে সদ্যপ্রাশকৃত মিড টার্ম পাশকৃত ডক্টর ডাক্তার সুমাইয়া ইসলাম, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি, এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন আমাদের সিনিয়র মেন্টর ডাক্তার সিফাত ই মাহমুদ, এমসিপিএস মেডিসিন, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি। আমাদের সাথে আরো উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত একাডেমিক কনসালটেন্ট এবং আমাদের সম্মানিত সিনিয়র মেন্টর ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাই। আহ, উনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বিষয় বলতে চাই। এই প্রোগ্রামের আমাদের উদ্দেশ্য মূলত ওরিয়েন্টেশন করা আপনাদেরকে মিড টার্ম সম্পর্কে। এই বিষয়গুলোর মধ্যে যে জিনিসগুলো আপনারা ক্লিয়ার হবেন আমাদের এই প্রোগ্রাম শেষে ইনশাল্লাহ, অ্যাবসিভিস মিড টার্ম পরীক্ষা সম্পর্কে। এই পরীক্ষাগুলো হচ্ছে, পরীক্ষাটা হচ্ছে যে আপনি কিভাবে আপনাকে সহজ করতে হবে এবং এই পরীক্ষার সম্পর্কে আপনি ডিটেলস জানবেন, কিভাবে আপনি এই পরীক্ষাটা অংশগ্রহণ করবেন এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনি হচ্ছে যে ইনশাল্লাহ একটা নির্দিষ্ট সার্টেন পরীক্ষায় অ্যাপিয়ার করার পর হচ্ছে যে আপনি পাশ করে আসতে পারবেন এবং হচ্ছে যে জেনেসিস মিড টার্ম এফসিপিএস মিড টার্ম রেগুলার ব্যাচ 2 আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, আপনি আমাদের সাথে কেন যুক্ত হবেন এবং এর বাইরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে আমাদের সম্মানিত স্পিকার বৃন্দ এবং হচ্ছে যে আমাদের সাথে এখন যিনি যুক্ত আছেন ডাক্তার সুমাইয়া ইসলাম। আপু হচ্ছে যে আমাদের শুরু থেকে আমাদের জেনেসিস থেকে সাথে যুক্ত ছিল এবং মিড টার্ম এফসিপিএস মিড টার্ম পাশ করেছেন সদ্য। এবং আপুর থেকে কিছু ওনার এক্সপিরিয়েন্স, কিভাবে উনি এই মিড টার্ম জার্নিটা উনি শেষ করলো, ওনার থেকে শুনবো। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার সুমাইয়া ইসলাম ওনার মূল্যবান এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুমাইয়া ইসলাম। আমি এখন বর্তমানে এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম ট্রেনিং এ আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি শুরু থেকেই জেনেসিসের সাথে যুক্ত ছিলাম। শুরু বলতে শুধু মিড টার্ম না, আমি কিন্তু পার্ট ওয়ানও জেনেসিসের হাত ধরে পাশ করেছি। তো জেনেসিসে হাত ধরে যখন পার্ট ওয়ান পাশ করলাম, তখন পার্ট ওয়ান পাশ করার সময় জেনেসিস আমাকে অনেক সাহায্য করেছিল। আমার সাবজেক্ট চয়েস থেকে শুরু করে কিভাবে পড়বো সেই জায়গা থেকে শুরু করে। পার্ট ওয়ান আর মিড টার্মের মধ্যে কিছুটা তফাৎ আছে। যেমন মিড টার্মে আহ আমাদের পার্ট ওয়ানে শুধুমাত্র এসবিএ ছিল, এমসিকিউ ছিল। কিন্তু মিড টার্মে এসে কিন্তু আমাদেরকে অনেক কিছু ধাপ পার করে তারপর একটা কাঙ্ক্ষিত ফলাফল আমাদেরকে অর্জন করতে হয়। সেখানে থাকে এমসিকিউ থাকে, এসসিকিউ থাকে। সেগুলো যদি পাশ করতে পারি, তখন হয়তো আমি এলিজিবল হব ওসপি বা ওসপি দেওয়ার জন্য। এবং আমি যদি প্রিভিয়াসলি কোশ্চেন এবং বর্তমানে কোশ্চেনটা একটু কম্পেয়ার করি, তাহলে বুঝবো যে প্রিভিয়াস কোশ্চেন থেকে বর্তমানে এখন যে কোশ্চেন গুলো হচ্ছে লাস্ট 2 থেকে 3 সেশন, কিছুটা ডিফারেন্ট। অনেক অনেকটা ডিফারেন্ট এখন। আহ বলতে গেলে পুরোটাই হচ্ছে আমাকে ডেভিডসনটা একটা ভালো আয়ত্তে আনতে হবে। কিন্তু এখানে আমাদের প্রবলেম হয়ে যায় কি, যেহেতু আমাদের দেখা যায় সকালে ট্রেনিং থাকে, তবে বিকেলে এসে কিছুটা হয়তো ফ্যামিলিকে টাইম দিতে হয়, সন্ধ্যায় কয়েক ঘন্টা শুধুমাত্র আমার পড়ার সময় পাই। কিন্তু আমাকে হচ্ছে অবশ্যই ফিক্স রাখতে হবে যে আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা হলেও পড়াশোনা করব। যদি এই জিনিসটা আমি আমার মাঝে নিয়ে নিয়ে আসতে না পারি, যদি আমি একটু ঢিলামিতে এই যে আচ্ছা ঠিক আছে আজকে পড়লাম না, দেখি কালকে পড়বো, এই জিনিসটা করতে করতে কালকে কালকে করতে করতে অনেক দেরি হয়ে যায়, ওই পড়ার পড়া হয় না। এবং এই জিনিসগুলো আমাকে জেনেসিসের মেন্টররা প্রথম দিন থেকেই হচ্ছে খুব বেশি আমাদের ইন্সপায়ার করতেন আমাদের সাথে। অনেক মেন্টর ছিল আমার, আমি স্পেশালি হচ্ছে নাদিয়া আপু যিনি ছিলেন, ওনার কথা আমি অবশ্যই উল্লেখ করবো এখানে। উনি সবসময় হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করতেন যে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা হলে পড়েন। আরেকটা কাজ করেন, দিনে যদি আপনার পরীক্ষা, আপনি হয়তো কোনো কারণে পড়তে পারেননি, স্বাভাবিক মানুষের অনেক ঝামেলা থাকতে পারে, হয়তো পড়তে পারেননি, কিন্তু আপনি পরীক্ষা অবশ্যই দেন। দরকার হলে বই খুলে বই দেখে দেখে পরীক্ষা দেন। এমনকি আমার কথা বলতে গেলে আমি কিন্তু 1 2টা পরীক্ষা এরকম দিয়েছিলাম যে বই খুলে পরীক্ষা দিয়েছি। এতে কি হয়,
বুঝতে পারবো যে এই টপিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টপিক্সটা আমাকে পড়তে হবে। পড়া হয়নি কিন্তু আমি পড়ে নিব, এই জিনিসটা হচ্ছে আমার মাথায় থাকবে। তো হচ্ছে যখন আমাদের অবশ্যই এখানে একটা গ্রুপ খুলে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে, যে কোনো প্রবলেম হলে আমরা হোয়াটসঅ্যাপে আস করতে পারি, যে কোনো বিষয়ে আস করতে পারি। আর আমি হচ্ছে রেগুলার বেসে ভর্তি ছিলাম, তো রেগুলার বেসে আমাদেরকে এসএ কিউ এমসিকিউ সাথে আমাদের ওসপিটাও প্র্যাকটিস করা হতো। এখন ওসপির বিষয়টা না আমরা অনেক সময় অনেকটা নেগলেক্ট করি কিভাবে যে আচ্ছা দেখি আগে আমরা ডেভিশনটা পুরোটা শেষ করি, এসিকিউটা শেষ করি, পরে দেখি যদি সময় পাই তাহলে ওসপি পড়বো, বা রিটেনের পর আমরা ওসপি পড়বো। আসলে এই জিনিসটা মানে পার্সোনালি আমার মনে হয় কি, যদি আমি একটা চ্যাপ্টার পড়লাম, ধরেন যে আমি এন্ডোক্রাইন চ্যাপ্টারটা পড়লাম, সাথে আমি এন্ডোক্রাইনের ওসপিটা দেখে ফেললাম, সাথে আমার ডায়াবেটিস রিলেটেড বা আর যা যেগুলো আছে সেই বিষয়ে যদি পারি তাহলে আমি হিস্ট্রি টেকিং বা হচ্ছে কাউন্সিলিং যে অপশন, যে পোর্শনটা আছে ওটা যদি আমি একবারে দেখে ফেলতে পারি, তাহলে পরবর্তীতে আমার চাপ পড়লো না। যে আমি হয়তো রিটেন পাস করলাম কিন্তু মাঝখানে হয়তো আমরা 10 দিনের মতন সময় পাবো। আগেও হয়তো আমার সিনিয়র ভাই বোনরা যারা পরীক্ষা দিয়েছেন ওনারা অনেক দিন টাইম পেতেন, যতটুকু আমি শুনেছিলাম। তাই আমাদের সময় হচ্ছে 8 থেকে 10 দিনের বেশি ওসপি টাইম পাওয়া যায় না পড়া। এবং ওসপির সাথে অস্কিও থাকে। তো আমরা হচ্ছে ওই জিনিসটা আমরা কখনো ফেলে রাখবো না যে আমরা পরে পড়বো, পরে বলতে কোনো কিছু নেই, আমাদের একসাথে আগিয়ে গেলে মানে আমরা আমাদের পড়াটা আরো বেশি ভালো হয়। পরে তো সময় থাকবে রিভিশন দেওয়ার জন্য। তো এইভাবে যদি পড়া যায় তাহলে খুব একটা কঠিন হয় না, কিন্তু নিজেকে আসলে একটু প্রিপেয়ার রাখতে হবে, মেন্টালি প্রিপেয়ার রাখতে হবে যে পাশ করলে এবারই পাশ করতে হবে। যদি আমি ভাবি পরে পরে, তাহলে আরো 6 মাস করে বাড়তেই থাকবে, সময় বাড়তে থাকবে। আর পরীক্ষার প্রশ্নপত্র যদি আমি চিন্তা করি, বিসিপিএস যেরকম ভাবে প্রশ্নপত্র একটু চেঞ্জ নিয়ে আসতেছে, আমাদের দিচ্ছে, আমাদের সাথে সাথে হচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে এই প্রশ্নটা এখন এইভাবে পড়তে হবে, ওই প্রশ্ন থেকে আগে প্রশ্ন আসতো না কিন্তু এখন এখন প্রশ্ন আসতেছে। ওনারা অনেক সুন্দরভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ওনাদের অনেকগুলো সেশন পাবেন, কোশ্চেন অ্যানালাইসিস সেশন, প্রিভিয়াস কোশ্চেন সলভ, যেগুলো আমাদের আসলে অনেক বেশি কাজে লাগে এবং প্রতিটা সেশন ইম্পর্টেন্ট। আর পরীক্ষা প্রশ্নের মান বলতে গেলে আম, হ্যাঁ বিসিপিএস এর এটা তো আসলে ফিক্স করে বলা যায় না যে প্রশ্ন কি আসবে কিরকম আসবে। কিন্তু আপনি আপনার মতন করে পড়তে থাকেন, আর জেনেসিস এর মতন যদি আপনি পড়তে থাকেন, তাহলে জেনেসিস এর রুটিন ওয়াইজ পড়তে থাকলে আপনার এটলিস্ট 3 থেকে 4 বার ডেভিডসন পুরোটা পড়া হয়ে যাবে। কিন্তু ওই যে যেটা বললাম যে আপনি একসাথে শুরু করবেন, আপনারা চ্যাপ্টার পড়লেন, ওখান থেকে তো অবশ্যই পড়তেছেন, অসপি পড়বেন, হিস্ট্রি পড়বেন, কাউন্সিলিং পড়বেন, একসাথে যদি পড়ে ফেলা যায় এটা অনেক বেশি কার্যকর হবে আপনাদের সবার জন্য। জি, ধন্যবাদ আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আহ, আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডাক্তার সিফাতি মাহমুদ ভাই, এফসিপিএস এমসিপিএস মেডিসিন, এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষার্থী। আমাদের এই পর্যায়ে আমি আমাদের স্পিকারকে অনুরোধ করব ওনার কথাগুলো নিয়ে আসার জন্য আমাদের পরবর্তী ডিসেম্বর 2026 মিড টার্ম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিভাবে আমাদের পরীক্ষাটা সহজ করে আমরা পাশ করতে পারি সেই হিসেবে সেই অনুযায়ী একটু গাইডলাইন দেওয়ার জন্য। ধন্যবাদ হ্যাঁ, ভাইকে। ভাই শুরু আসসালামু করবেন। আলাইকুম। রাকিব, ধন্যবাদ তোমাকে। জি ভাইয়া। জেনেসিস মিডটার্ম কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর সুমাইয়াকে কংগ্রেচুলেশন, এবং যারা এবার পাশ করেছেন, সারপ্রাইজিংলি এবার আসলে পাশের হার বেশি ছিল। বিকজ আমরা এর আগের বার গুলাতে পাশের হার যে দেখতেছিলাম, আমরা ভয়ে ছিলাম যে আসলে দিন দিন কি সে আরো কমে যায় কিনা। তো আমি ডক্টর সিফাত, এমসিপিএস মেডিসিন, এমসিপিএস ফাইনাল পার ট্রেনিং এ আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তো মিড টার্ম আমরা যখন দেই, তার আগে থেকে শুনতেছিলাম সবাই, অনেকে বলতো যারা এটা ইজি পরীক্ষা, রোগী দেখে হাসপাতালে ম্যানেজ করে পেরেই তো যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মিড টার্ম পরীক্ষাটা এটা পাশের হার 30-40-এর বেশি উঠতেছে না। এবং এর কারণটা যখন অ্যাজ আ এক্সামিনি আমি যখন পরীক্ষা দিলাম, আমি তো জানুয়ারি 24-এ পাশ করি, আমি খোঁজা শুরু করি, এবং আফটার মিড টার্ম আমরা অ্যাজ আ মেন্টর খোঁজা শুরু করি। আমরা আমাদের কয়েকটা প্রবলেম দেখতে পাই। এই প্রবলেমের মধ্যে আমি আসবো, তার আগে আমার মনে হয় একটু মিড টার্ম পরীক্ষা, যেহেতু আমরা যারা ডিসেম্বরের ব্যাচের জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছি, আমরা অনেকে হয়তো জানি, তাও একটু আলোচনাটা করি যে আমাদের মিড টার্ম পরীক্ষার যে টোটাল সেগমেন্ট, এটা আসলে ব্রড বা মোটা দাগের দুইটা সেগমেন্টে ভাগ করা যায়।
একটাকে আপনি রিটেন সেগমেন্ট বলতে পারেন, যে সেগমেন্টে আপনার একটা এসবিএ পরীক্ষা হবে 50 মার্কসের, এবং আরেকটা ডে 2 তে আপনার এসএকিউ পরীক্ষা হবে। আপনারা তো সবাই পার্ট 1 পাস করা, তো পার্ট 1 এর এসবিএ গুলাই আমাদের মনে আছে, হয়তো পার্ট 1 যখন আমরা দিই আমাদের কাছে কঠিন লাগতো, কিন্তু মিড টার্মের এসবিএ এর কাছে পার্ট 1 এর এসবিএ আসলে আপনার খুব একটা কঠিন আর মনে হবে না। আমি বারবার বলি, আমি সবাইকে বলি যে মিড টার্মের এসবিএ ইজ এ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। আপনারা যারা এমআরসিপি প্রিপারেশন নিয়েছেন, আপনারা যদি পাস মেডিসিনের সাথে পাস টেস্টের ইয়াগুলো তুলনা করেন, সিঙ্গেল বেসড গুলো তুলনা করেন, তাহলে মনে হয় কিছুটা আন্দাজ পাবেন। এবং শুধু তাই না, আমরা যেবার মিড টার্ম দেই সেবার মানে আপনার হচ্ছে সালফোনাইল ইউরিয়া টক্সিসিটি থেকে মনে হয় কোশ্চেন হয়েছিল, সেটারও 4th লাইন ম্যানেজমেন্ট চাইছে। তো তার মানে দেখেন যে পার্ট 1 এর মতো করে খুব সুপারফিশিয়াল বা খুব মানে কমন জায়গাগুলো পড়ে গেলেই যে আপনি এসবিএ পার হয়ে যাচ্ছেন, ব্যাপারটা এমন না। রেদার আমি একটা কথা বলি যে আপনি রিটেনের জন্য ভালো মতো পড়লেই এসবিএ পার করবেন, এটাই হয়ে গেছে মিড টার্মের স্ট্র্যাটেজি। তো এরপরে আপনারা যদি বিগত সালের রিটেন কোশ্চেন গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই রিটেন কোশ্চেন গুলো কিন্তু আমরা যদি ভাবি আর ইনভেস্টিগেশন 6টা তো পারি, সিবিসি ক্রিয়েটিন লিখা দিব, স্পেসিফিক একটা দুটো তো মনেই থাকবে, নো, দ্যাটস নট দ্য কেস। শুধু ইনভেস্টিগেশন বা ম্যানেজমেন্টই চাচ্ছে না, এখন প্যাথোফিজিওলজিও চাওয়া শুরু করছে। সুতরাং মানে এই যে আপনার শিফট হচ্ছে কোশ্চেনের ট্রেনটা, এর একটা কারণ হচ্ছে প্যাথোফিজিওলজি, পার্ট 2 তেও আসে, এবারও আসছে। বাট শুধু যে আপনি আপনার হাসপাতালের নলেজ দিয়েই ইজিলি পাস করে যাবেন, এইটা ভাবার আসলে আর কোনো রকমের সুযোগ নেই। আপনাকে রোবাস্ট টেক্সট বুক নলেজ আপনার লাগবে। তবে হ্যাঁ, একটা আশার খবর হচ্ছে যে আমরা সোফার যত টপিক দেখতে পাচ্ছি, রিটেনে আসা বলেন, এসবিএটা তো আসলে কি একটা সার্টেন পার্সেন্টেজ আনপ্রেডিক্টেবল, বাট রিটেনের ক্ষেত্রে আমরা যে টপিক দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে আমাদের পরিচিত, এবং পরিচিতর বাইরে গেলেও ওইটা হয়তো একটা কোশ্চেন যেটা আপনার পাসকে হ্যাম্পার করবে না। কিন্তু এখানে প্রশ্ন আছে, প্রশ্নটা হইলো সে ফর এক্সাম্পল আপনি একটা প্যারাসিটামল পয়জনিং এর কোশ্চেন অ্যাপ্রোচ করতেছেন, কিন্তু প্যারাসিটামল পয়জনিং এর কোশ্চেনটা আসলে বিসিপিএস এর স্যারদের মাথায় কিভাবে আসে এটা ডেভিডসনে তো বলা নেই। এই জন্য আপনাকে কোশ্চেন অ্যানালিসিস করতে হবে। আপনাকে বিগত সালের মিড টার্মের কোশ্চেন না শুধু, আপনাকে এফসিপিএস, আপনাকে এমসিপিএস, আপনাকে ফেজ বি এর কোশ্চেন গুলো ঘাটতে হবে, হুইচ ইজ ডেফিনেটলি ডন্টিং টাস্ক। দ্যাট ইজ ওয়াই জেনেসিস যে কাজটা করে, জেনেসিস এর যে এক্সপার্ট প্যানেল যারা প্রত্যেকটা লেকচার নেন, তারা প্রত্যেকটা লেকচার গোছানোর আগে তারা অলরেডি এই কোশ্চেন গুলো ঘেটে আসছেন। তারা জানেন যে একটা পার্টিকুলার টপিকে একটা মিড টার্মের কমপ্লেক্সিটিতে কতটুকু কমপ্লেক্সিটি থেকে মিনিমাম টু ম্যাক্সিমাম লেভেলে গিয়ে স্যাররা প্রশ্নের চিন্তাটা করতে পারেন। আপনাদের ক্লাসগুলো সেভাবেই পড়ানো হয় এবং কোশ্চেনও সেভাবেই করা হয়। সো এটা গেল আপনাদের ফার্স্ট সেগমেন্ট, হুইচ ইজ রিটেন সেগমেন্ট। রিটেনে যে আপনারা যারা পার হয়ে যাবেন, নেক্সট আপনাদের জন্য চ্যালেঞ্জটা আসছে, সেটা হচ্ছে অসপি অ্যান্ড অসি। অসপি এটা হচ্ছে আমরা যে এমবিবিএস এ দিতাম ছোটবেলায়, ওই রকম স্টেশন, বাট কমপ্লেক্সিটি ইজ ডিফারেন্ট। এখানে ভেরি টপিকস আসে, ইনশাল্লাহ আমরা আমাদের সময়ের সাথে জানবো। আর অসকি যেটা, এখানে হচ্ছে মূল চ্যালেঞ্জ, এবং আমাদের মেজরিটির যে ব্যর্থতা মিড টার্মে হয়, ফেইল হয়, এর একটা বড় সেগমেন্ট হচ্ছে অসকি। কারণ আমরা তো যে অনেকে ওভার কনফিডেন্স, আমরা ভাবি যে আরে প্রতিদিন সকালে গিয়ে রোগীর জ্বর, কয়দিনের জ্বর, জ্বরটা অল্প হয় না বেশি, জ্বর মাপছেন, এগুলো জিজ্ঞেস করি। এটাই তো হিস্ট্রি টেকিং। সো অসপি স্টেশন যেটা, আমি একটু যদি বলি, অসপি স্টেশনে 10টা স্টেশন থাকে। দিজ আর লাইক একটা এক্সরে দিল আপনাকে, একটা ইসিজি দিল, একটা ডেটা ইন্টারপ্রিটেশন দিল, একটা পিক্টোরিয়াল দিল, এবং সেইখানে আপনার 5 মার্ক করে থাকে। লাইক ম্যাক্সিমাম 6 to 10 লাইন আপনাকে লিখে আসতে হবে। তো এইটা লেখারও নিয়ম আছে, আপনি শুধু লিখে এসে যদি মনে করেন যে ওহো লিখলাম তাও পাস করলাম না, হবে না। এবং আমরা ইনশাল্লাহ সামনে জানবো যে কেন অসপি আমরা লেখার পরও পাস করি না, কিভাবে অসপি লিখতে হয়, এটা আলাদা একটা আপনার স্ট্রাকচার। অসকিতে আপনার 2টা এক্সামিনেশন থাকবে, 2টা হিস্ট্রি টেকিং থাকবে, এবং আরেকটা স্টেশন কখনো লং কোশ্চেন দেয়, কখনো আইওই দেয়, ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। এটা মানে আপনার সামনে একজন মূর্তিমান আতঙ্ক, যাকে আমরা স্যার বলি, উনি বসে থাকবে, এবং উনি আপনাকে কি করবে, আপনাকে একটা সিনারিও দিবে, অথবা ধরেন এর আগে যেটা করছিল, এর আগে হচ্ছে আপনার একটা ভিডিও দেখাইছিল, অথবা একটা ভয়েস ভিডিও শোনাইছিল, কখনো একটা আপনার অ্যাঙ্কেল জার্ক, ডিলেড অ্যাঙ্কেল জার্ক ভিডিও, কখনো একটা হাস্কি ভয়েসের ভিডিও, মানে অডিওটা শুনতে বলতেছিল, যেটা প্র্যাকটিক্যালি খুব একটা বোঝা যায় নাই। এরপরে স্যার আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা আপনি কি অ্যাবনর্মালিটি পাচ্ছেন, আচ্ছা এই অ্যাবনর্মালিটি পেলে আপনি আর কি ফিজিক্যাল সাইন দেখবেন, আপনার ডায়াগনোসিসটা কি মনে হয়, এটা এস্টাবলিশ করতে কি ইনভেস্টিগেশন করতে চান, আচ্ছা এটি যদি ডায়াগনোসিস হয় আপনার কোনো ম্যানেজমেন্ট প্ল্যান আছে কিনা। এই যে স্যারদের সাথে বাতচিত করে আপনাকে এটা একটা সমাধান দিতে হবে।
তো এইখানে যেমন আমরা ধরেন সে ফর এক্সাম্পল চেস্ট এক্সামিনেশন, তাই না? তো আপনার তো মনে হয় চেস্ট তো নিয়মিত এক্সামিনেশন করি, কিন্তু স্যাররা যেটা করেন, আমরা তো বিসিপিএস এর কিছু চেক লিস্ট আমাদের দেখার সুযোগ হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব মেটিকুলাসলি তারা চেকলিস্ট গুলা তৈরি করেন, একেবারে পিন পয়েন্ট। যেমন আমি যেবার মিড টার্ম দিই, আমাদের আসছিল হচ্ছে এক্সামিনেশন অফ দ্য নেক। তো নেক স্ট্রাকচার কি কি, দেয়ার আর লিম্ফ নোডস, দেয়ার আর থাইরয়েড গ্ল্যান্ড, দেয়ার আর ভেসেলস। তো আমি ক্যারোটিড দেখে ভুলে জেবিবি দেখি নাই। আমাকে থ্যাঙ্কস টু হিম, আমার আমার মেডিকেল স্যার ছিলেন, দার স্যার, প্রফেসর হয়ে গেছেন এখন। উনি বলছেন তুমি আর কিছু বাদ দিছো? আমি বললাম স্যার সরি স্যার, আমি মনে করতে পারতেছি না। উনি বললেন জেবিবি দেখো। তো জেভিপি দেখার সময় আপনারা, যেটা আমরা কেউ করি না, অ্যাকচুয়ালি উই হ্যাভ ফরগটেন দ্যাট, সেটা হলো জেভিপি দেখার সময় কিন্তু ট্যানজেনশিয়ালি লাইট সোর্স দিতে হয় জ মানে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলে, যাতে করে আপার লিমিট অফ দ্য জেভিপি বোঝা যায়। তো এইটা আমার রিফ্লেক্সলি চলে আসছে, ওইটার জন্য আলাদা নাম্বার ছিল। তার মানে দেখেন ভাই, আপনি ওয়ার্ডে যা প্র্যাকটিস করছেন, যারা ক্লিনিকে ডিউটি করেন বা চেম্বার করেন, সেখানে যা শুনছেন বলছেন, ইট ইজ নট অ্যাট অল এনাফ টু পাস মিড টার্ম। রাদার মিড টার্মের জন্য আপনার একটা কনসলিডেটেড টেক্সট বুক বেসড, ক্লিনিক্যালি ওরিয়েন্টেড, একটা সেগমেন্ট বাই সেগমেন্ট ডেডিকেটেড প্রিপারেশন লাগবে। কথাগুলো খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি কি বলছি? কনসলিডেটেড, টেক্সট বুক ওরিয়েন্টেড, কিন্তু সেটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বেসড, এবং সেগমেন্ট বাই সেগমেন্ট প্রিপারেশন লাগবে। আপনার এসবি এর জন্য ডেডিকেশন, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল লাগবে, এসিকিউর জন্য লাগবে, অসপির জন্য লাগবে, অস্কির জন্য লাগবে। এবং আমরা রিউমার শুনতেছি যে সামনে সামনে কোনো একদিন থেকে হয়তো ফেজের মতো শর্ট কেস লং কেস চলে আসবে। উই ডোন্ট নো ইয়েট ওয়েন দ্যাট উইল কাম, বাট অ্যাট লিস্ট ফর আস রাইট নাও, আমাদের জন্য ওই যে এক্সামিনেশন প্রসিজিওর এবং বেসিক কেস গুলা, সেগুলার প্রসেস গুলা জানা, এই পুরা যে একটা বিশাল মানে নলেজ, কি বলবো আমি, একটা রিপোজিটরি, এইটা তৈরি করার যে একটা, আমি বলবো ভারী কাজ, এই কাজটাই কিন্তু জেনেসিস করে আসতেছে সেই কত 5 বছর হয়ে গেল করে আসতেছে। তো এখন প্রশ্ন এখানেই যে তাইলে এখন হয়তো কেউ একটু আন্দাজ করতে পারতেছেন, যারা পরীক্ষা সম্পর্কে একটু ভাষা ভাষা জানতেন, তারা এখন বুঝতে পারতেছেন যে আসলে এখানে এতগুলা সেগমেন্ট, যে পরীক্ষা খারাপ হওয়া এটা আসলে কেন হচ্ছে, কেন প্রতি মানে এই গতবার বাদে তার আগের বার থেকে মাত্র 30-40% পাস করতো। কারণ যে রিটেনটা অনেকে উতরায় যায়, কিন্তু এসবি এর সেগমেন্ট, অস্কির সেগমেন্ট, এগুলাতে হরদম পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের চ্যালেঞ্জটা কি? আমরা জানি যে কোনো একটা যুদ্ধে আপনি নামতেছেন, কোনো একটা প্রস্তুতি আপনি নিচ্ছেন, প্রবলেম গুলো আইডেন্টিফাই করে সেই চ্যালেঞ্জটা বের করে আসতে হয় যেন আমি সেটা উতরে যাইতে পারি। তাহলে এই চ্যালেঞ্জটা উতরে যাওয়ার জন্য শুরু থেকেই আমাদের যেটা দরকার, খুব ফোকাস প্রিপারেশন দরকার। তো আমাদের একজন স্পিকার বলতেছিলেন যে আমাদের হাসপাতালের ডিউটি আছে, ফ্যামিলিকে টাইম দিতে হয়, এবং পুরুষদের জন্য অনেক সময় অ্যাডিশনাল আবার ইনকামের একটা চাপ থাকে, বিকজ এখনকার সময়ে যা দেওয়া হয় এটা দিয়ে আসলে লাইফ লিড করা পসিবল না ইফ ইউ হ্যাভ ফ্যামিলি। তো এই জন্য আমার মনে হয় যে ওই যে রিসার্চের কাজটা, এটা আসে ওইটা আসে, এভাবে আসে সেভাবে আসে, এই রিসার্চের কাজ এক। 2 নাম্বার হচ্ছে আপনাকে একটা প্রপার স্পেস দেওয়া, নিজেকে প্রিপেয়ার করার। 3 নাম্বার হচ্ছে আপনাকে একটা এনভায়রনমেন্ট দেওয়া, যেখানে আপনি এসে আপনার পিয়ারদের সাথে নিজেকে কম্পিট করবেন ইন আ হেলদি ওয়ে, অবভিয়াসলি। কম্পিট করে আপনি নিজেকে যাচাই করবেন যে হ্যাঁ, আমার প্রিপারেশনটা একটা পার্টিকুলার চ্যাপ্টারে কতটুকু হয়েছে। এইটার জন্য আমার মনে হয় জেনেসিসের যে টোটাল মানে অর্গানাইজড কোর্স, জেনেসিসের যে সেট আপ, আই থিঙ্ক দিস উইল হেল্প ইউ অলট। আমি নিজে 1 বছর আগে থেকে জেনেসিস, আমি যেভাবে জানুয়ারিতে পরীক্ষা দিই 24-এ, আমি 23-এর জানুয়ারি থেকে ভর্তি ছিলাম। আমি রেগুলার ব্যাচ 6 মাস করে তারপর রিটেন ব্যাচে ভর্তি ছিলাম। কেন ছিলাম? কারণ আমি আসলে অলস ছাত্র। আমার মনে হয়েছে আমি আগে থেকে যদি ভর্তি থাকি, বইটা গুছাই, একবার বই গুছানো হইলে কিছু পরীক্ষা হয়তো বাদ যাবে, আইলসামি লাগবে, দিব না। কিন্তু এরপরে আমি রিটেন ব্যাচে গিয়ে কি করব, এক সিরিয়াসলি আমি পরীক্ষাগুলা দিব, and আলহামদুলিল্লাহ আই আই ডিড। আমি খুবই অনলাইনে মানে কি বলে অমনোযোগী ছাত্র, ল্যাপটপের সামনে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি না, কিন্তু আমি বসে বসে সব পরীক্ষা দিতাম। আমি খুব দ্রুত সলভ ক্লাস গুলো করে ফেলতাম, ভুলগুলো আইডেন্টিফাই করতাম। তো এই জন্য আমার মনে হয় যে এই যে আমাদের মিড টার্মের চ্যালেঞ্জ সামনে আসতেছে, সামনের বার হয়তো এটা আরো চ্যালেঞ্জিং হবে, এবার পাশের হার পাশে সামনের বার কমে যাওয়ার সম্ভাবনা। তো এই চ্যালেঞ্জটা উত্তরণের জন্য আমার মনে হয় অ্যাজ আ মেন্টর অ্যান্ড স্টুডেন্ট, আমি জেনেসিস স্টুডেন্ট, অলরেডি আমি এসিপিএস রেগুলার ব্যাচে ভর্তি। আমার মনে হয়েছে যে জেনেসিসের একটা অর্গানাইজ প্ল্যাটফর্ম আছে, যেটার ভিতরে আপনি যদি আসেন, আপনার ব্যস্ত লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, সবকিছুর ভিতরে থেকেও আপনার ভিতরে একটা আহ, আহ, একটা প্রেশার, বলবো না এটা একটু নেগেটিভ শোনায়, আমরা এমনিতে অনেক প্রেশারে থাকি, আমরা বলবো আপনার ভিতরে একটা পুশ কাজ করবে, যে আচ্ছা আমার তো কালকে গ্যাস্ট্রো ক্লাস, ওহো আমার তো রিমোট পরীক্ষাটা আছে, একটু পড়ি।
ভাইয়া তো বলছিল এই 5টা টপিক, বা আপু তো বলছিল, বা ম্যাডাম তো বলছিল, আপনাদের ইভেন ফেলেও ক্লাস নাই কিন্তু, বাই দ্য ওয়ে মিড টার্মের ক্লাস যারা নিবেন সাম অফ দেম আর ফেলো। ইভেন আমি মনে হয় গতবার ইসিজি ক্লাস নিয়েছিলাম। আহ, আমি তো ছোটখাটো মেম্বার। তো আহ, যেটা বললাম যে দিস পিপল আর এক্সপিরিয়েন্স বাই দ্য ওয়ে। তো আপনার মাথায় তখন আসবে, ওহ আমার তো রিউমাটোলজি পড়তে বসে কি পড়ি কি পড়ি। তখন আপনার মনে হবে, আচ্ছা ম্যাডাম তো বলছিল যে আচ্ছা 5টা টপিক আপনার পরীক্ষাতে আসবে, রিউমাটোলজিতে যদি কোশ্চেন হয় এসএলই লাগবে, গাউট লাগবে, সেপ্টিক আর্থ্রাইটিস লাগবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস লাগবে, এবং ভাস্কুলাইটিস এর ভিতরে কমনলি আসে হচ্ছে আপনার হয় স্পেসিফিক করে ধরে ফেললে হয় বেচেট আসে, মানে ছাত্রদের পছন্দের ভিতরে এসএ কিউ এর ভিতরে বা অস্পিতে ইন জেনারেল স্মল ভেসেল ভাস্কুলাইটিস আসতে পারে। এই যে 5টা টপিক, আচ্ছা এই 5টা আমি একটু দেখে ফেলি, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হইলো, আমরা ক্লাসেও ইনশাল্লাহ এটা আলোচনা করব, এখন থেকে আমরা আর ভাষা ভাষা পড়া পড়বো না। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই। সে ফর এক্সাম্পল আপনি এসএলই পড়তেছেন, তাহলে এসএলই ডেভিডসনের তো একদম গদ বাঁধা পড়া। আমাদের এখন ক্লাসে আপনাকে বলা হবে যেরকম, পাশাপাশি আপনি নিজে এআই কে প্রশ্ন করেন যে আমাকে একটা সিনারিও দেন। সিনারিও আপনার মাথায় চলে আসছে, আপনি ডায়াগনোজ করতে পারতেছেন। এরপরে আপনি শিখবেন কিভাবে, আমরা ক্লাসেও এটা ইনশাল্লাহ ভাবে বলবো। আপনাকে মিনিমাম 6টা থেকে 8টা হিস্ট্রি পয়েন্ট শিখতে হবে, 6টা থেকে 8টা ক্লিনিক্যাল সায়েন্স শিখতে হবে যেগুলো ডিজিজ স্পেসিফিক। যেমন ধরেন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাসের ওরাল আলসার, এটার একটা ক্যারেক্টার আছে। শুধু ওরাল আলসার বললে হবে না, ওরাল আলসার আপনি 2 দিন পর আপনারই হয়, এখানে হয় অ্যাপসিস হয়, ব্যথা লাগে। হ্যাঁ, আসলে আমি ঝামেলা, আমি শিক্ষক মানুষ তো, যেখানেই যাই খালি প্রশ্ন করতে ইচ্ছা করে, এটা ওরিয়েন্টেশন বলে প্রশ্ন করলাম না, যাই হোক। তো এসএলভি ওরাল আলসারটা কেমন, এটা ডিসক্রিপশন শিখতে হবে। তাহলে এরকম 6 থেকে 8টা আপনার ক্লিনিক্যাল সায়েন্স শিখতে হবে। আমরা যেবার মিড টার্ম পরীক্ষা দিই তার আগ পর্যন্ত না 6টা, ম্যাক্সিমাম 6টা করে ক্লিনিক্যাল সায়েন্স চাইতো। তা আমার মনে হইলো যে 6টা করে চাইতেছে, ঠিক আছে 2টা বাড়ায় পড়ি, তাহলে ভুলে যাওয়ার পরও আমার 6টা মনে থাকবে। আমরা যেবার পরীক্ষা দিই সেবার 8টা চাইলো, এবং লাকিলি আমার 8টা মনে ছিল। তার মানে এই জন্য বলি যে আপনি 6 থেকে 8টা হিস্ট্রি পয়েন্ট শিখবেন, 6 থেকে 8টা ডিজিজ স্পেসিফিক ডিফাইনিং ক্লিনিক্যাল সায়েন্স শিখবেন। এরপর ইনভেস্টিগেশন আপনাদের লেভেলে যে শিখবেন, এটা শিখবেন অ্যাকর্ডিং টু ওয়েটেজ। অ্যাকর্ডিং টু ওয়েটেজ মানে আপনারা অনলাইনে যারা আছেন অনেকেই জানেন, আপনাকে যদি বলে পালমোনারি এম্বোলিজমের একটা সিনারিও দিছে, দিয়ে যদি বলে 5টা ইনভেস্টিগেশন বলতে, এই পালমোনারি এম্বোলিজমের 5টা ইনভেস্টিগেশনের সূচনা হয় একটা বুকের এক্সরে দিয়ে, তারপরে একটা ইসিজি লাগে, তারপরে আপনি যদি করতে চান বেডসাইডে করতে পারলে ভালো, আদারওয়াইজ একটা এবিজি লাগে, একটা সিটিপিএ লাগে, প্রেগনেন্ট হলে একটা ভিকিউ স্ক্যান লাগে। এই যে ওয়েটেজ আরো আছে তো, মানে ইনভেস্টিগেশন অভাব নেই। সে ফর এক্সাম্পল সার্কোইডোসিস, মানে 10টা ইনভেস্টিগেশন আছে। কিন্তু সার্কোইডোসিস বোঝার জন্য আপনার বেসিক্যালি সিবিসিতে একটা ছোট্ট করে লিউকোপেনিয়া লাগে, এরপরে আপনার একটা ক্যালসিয়াম অ্যালবুমিন লাগে, তারপর এসি যদি সেটা প্রগনোস্টিক মার্কার, একটা এইচএসসিটি, দেন ব্রঙ্কোস্কোপি করে ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি লাগে। দেখেন এই যে ওয়েটেজ অনুযায়ী ইনভেস্টিগেশন শিখতে হবে 6টা থেকে 8টা উইথ ইন্টারপ্রিটেশন। আপনি এখন বড় হয়ে গেছেন, ইন্টারপ্রিটেশন ছাড়া শুধুমাত্র অস্পিতে লেখা পসিবল। রিটেনে আপনি ইন্টারপ্রিটেশন ছাড়া রেটে নাম্বার কম পাবেন। আপনার কাছে ইন্টারপ্রিটেশন চাক অথবা ইন্টারপ্রিটেশন না চাক, আমি এই কোশ্চেনটা বারবার আমার সিনিয়র প্রফেসররা সিনিয়রই হয় এনিওয়ে, প্রফেসরদের জিজ্ঞেস করছি, ঢাকা মেডিকেলে থাকতে 2-3 জনকে জিজ্ঞেস করছি। তো ওনারা যেটা বারবার বলছেন যে ইনভেস্টিগেশন আপনার কাছে চাওয়া হইলে সেইটা আপনার কাছে ইন্টারপ্রিটেশন চাওয়া হোক বা না হোক, ইউ হ্যাভ টু গিভ ইন্টারপ্রিটেশন, যত মিনিমামই হোক না কেন আপনার ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তো এরকম 6 থেকে 8টা অ্যাকর্ডিং টু ওয়েটেজ, যে আমাদের পার্টিকুলার ডায়াগনোসিসের জন্য ওই 6টি ইনভেস্টিগেশনের কথা আমার বলতেই হবে। আর খালি আপনি গদ বাঁধা 6টা লিখে দিলে নাম্বার পাবেন না ভাই, ওই জামানো শেষ। খালি সিবিসি, ইলেকট্রোলাইট, চেস্ট এক্সরে, ইউরিনারি, ইসিজি, চেস্ট লিখে দিলেন, ওই ঢাকা মেডিকেলের 6টা ইনভেস্টিগেশন রোগী ভর্তি হওয়া মাত্র যে করেন, এটা দিয়ে আপনার পাশ হবেন। দেন আপনার আসতেছে ম্যানেজমেন্ট। এখন যে আমরা প্রশ্ন দেখতেছি, আমরা যখন পরীক্ষা দিতাম তখন ম্যানেজমেন্ট চাইতো কি যে 4টা ড্রাগের নাম লেখো, 4টা ম্যানেজমেন্ট স্টেপ লেখো, 6টা ম্যানেজমেন্ট স্টেপ লেখো। এখন প্রশ্ন ব্রড হয়ে গেছে, হাইলো ম্যানেজ। তার মানে দেখেন আপনার রিটেন শিখতে হচ্ছে 2 ভাবে। একটা হইলো যে পালমোনারি এম্বোলিজম, তো আচ্ছা তাহলে আমাকে যদি 4টা স্টেপ অফ ম্যানেজমেন্ট বলে আমি কি দিব, আবার হাইলো ম্যানেজ বললে আমি কি বলবো। তার মানে আপনার ডেভিডসনটা এখন দেখেন, শুধু রিডিং দিয়ে গেলেন, বিছানায় বালিশে গা এলায় আপনি একটু এসি ছেড়ে রিডিং দিয়ে গেলেন, লাভ হবে না। আপনার পড়াটা গুছিয়ে ফেলতে হবে। তার মানে দেখেন আমাদের সামনে কিন্তু অনেক কাজ ভাই। আমাদের সামনে ডেভিডসনের প্রতিটা টপিক, বিসিপিএস এ আসা কোশ্চেন বা আসতে পারে এমন কোশ্চেন ধরে ধরে রিটেনের জন্য গুছানো, এসবি এর জন্য গুছানো, অস্পির জন্য গুছানো। যেমন পালমোনারি এম্বোলিজম, এই পালমোনারি এম্বোলিজম থেকে সেভারাল টাইপস অস্পি আসতে পারে। একটা সিম্পল ইসিজি, একটা ডেটা ইন্টারপ্রিটেশনের ব্যাকগ্রাউন্ডে এবিজি, একটা ইমেজিং এর ব্যাকগ্রাউন্ডে সিটিপিএ, নানা ভাবে একটা টপিক থেকে অস্পি আসতে হবে। তাহলে একটা টপিক আচ্ছা রিটেন এইভাবে আসে, অস্পিতে কিভাবে আসে। আচ্ছা এটা যদি হিস্ট্রিতে আসে, এখন পালমোনারি এম্বোলিজম টার্গেট করে আপনাকে বললো যে একটা 32-year-old ফিমেল
যে ওসিপি খায় রেগুলারলি, প্রেজেন্ট উইথ রাইট সাইডের চেস্ট পেন এন্ড শর্টনেস অফ ব্রেথ, আপনি এখন হিস্ট্রি নেন, আপনাকে স্যার আপনি হিস্ট্রি নেবেন, আপনার গুতায় গুতায় পালমোনারি এম্বোলিজমে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে দেখেন একটাই টপিক মাল্টিপল ভাবে ঘুরে আপনাকে সেখানে নিয়ে আসবে। সো দিস ইজ আ লং থিং টু ডু। তো এই টোটাল জিনিসটা করার জন্য এই এই জিনিসটা আমরা বুঝি না, আমরা ভাবি যে ঠিক আছে বই পড়ে গেছি, আমরা সবাই কি করি জানেন, গাইড খুঁজি, একটা সলভ দাও, একটা অমুক দাও, তমুক দাও, আমরা ভাবি যে ওইটা পড়ে গেলেই হয়ে যাবে। বাট এসেনশিয়ালি আমাদের পরীক্ষাটা তেমন না। এই জন্য আপনাকে আমি বলবো যে আপনি একদম গ্রাউন্ড থেকে নিজেকে প্রিপেয়ার করেন, নিজেকে ম্যাচিওর করেন, এবং ইনশাল্লাহ এই ম্যাচুরিটি এমন ভাবে নিজেকে তৈরি করবেন, আপনাদের অনেকেই কিন্তু এরপর ইন্টারনাল মেডিসিন আর থাকবেন, এবং এখন কেউই প্রায় থাকে না। আমার মতো দু একজন মানে কি বলবো, ঘাটের মরা ছাড়া কেউ আর মেডিসিনে এখন থাকে না, ব্রাঞ্চে চলে যায়, ভালো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী লাইফে আপনার আর এই মেডিসিনের সাথে যোগাযোগ হবে না, কিন্তু রিয়েল লাইফে আপনার মেডিসিনের পেশেন্ট কিন্তু ফেস করতে হবে। আপনি এন্ডোক্রাইনে আছেন, আপনি রিউমাটোলজিতে আছেন, কার্ডিওলজিতে আছেন, রোগী কিন্তু আপনার কাছে শুধু আপনার হৃদরোগ নিয়ে আসবে না, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আসবে না, সে ডায়াবেটিস নিয়েও আসবে, ওইদিকে সে আইএসডি নিয়েও আসবে, আবার অ্যাংজাইটি নিউরোসিস অথবা আইবিএস নিয়েও আসবে। তার মানে ওই লেভেলের ম্যাচুরিটি আপনার ভিতরে রেসপন্সিবিলিটি সহ নিয়ে আসতে হবে। এবং আই থিঙ্ক এন্ড আই ট্রুলি থিঙ্ক অ্যাকচুয়ালি, যে আমি জেনেসিসে যেহেতু আমি নিজে হাতে এসে ভর্তি ছিলাম, তা আমার মনে হয়েছে যে এই টোটাল প্যাকেজটাকে যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনার জন্য অনেক বার্ডেন কমে যাবে, আপনার জন্য একটা প্রপার সেট আপ আসবে, এবং ইনশাল্লাহ রেগুলার যদি থাকেন সেখানে আপনার জন্য মিড টার্মের চ্যালেঞ্জটাও ফিনান্সিয়ালি ইজি হবে। তবে আপনার পক্ষ থেকে যেটা করা, যেটা আমরা বলি বা বারবার বলি, যে ডেইলি আপনার নিজেকে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা দিতে হবে এই বইয়ের পিছে, লেকচার গুলোর পিছে। ডেইলি আপনি যদি দেন, তাহলে কি হবে, নেক্সট যে আপনি লেকচার করতে আসতেছেন বা অনলাইনে লেকচার করতেছেন, পরীক্ষাটা দিতে আপনার ভয় লাগবে না। তো এই জন্য এই সামনের সময়টা আপনাদের জন্য একটা কনসোলিডেটেড টাইম। এই সময়টা আপনারা জেনেসিসের সাথে থাকেন, যারা এখন ভর্তি হয়েছেন তাদের শুভকামনা, যারা আপনাদের ফ্রেন্ডরা এখনো কনফিউশনে আছে, কই হবো ঘুরে বেড়াচ্ছে ওয়ান্ডারিং পেসমেকারের মতো, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, বন্ধু বান্ধব মিলে একসাথে জেনেসিসে আসেন, পড়েন, এখান থেকে কেস শিখে গিয়ে হাসপাতালে সেটা আপনি প্র্যাকটিস করেন। আপনাদের সামনে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আপনাদের সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আমার মনে হয় আমার সময় এতটুকুই নেওয়া উচিত। আমাদের বড় ভাই চলে আসছেন, রায়হান ভাই। রাকিব, আমি তাহলে রাখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। রাকিব, আছো? আচ্ছা, ও কি তাহলে বেরোয় গেল কিনা? না, এটা আহ, ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় ভাই। আমার মনে হয় তাহলে আমি আপনাকে ইন্ট্রোডিউস করাই দিই। তো আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের জেনেসিস এর যে মিড টার্ম মেডিসিন এফসিপিএস এর, ও আচ্ছা, রাকিব চলে আসছে। আচ্ছা, আচ্ছা রাকিব, তোমাকে না দেখে আমি শুরু করে দিছিলাম। আচ্ছা, হ্যান্ড ওভার টু রাকিব, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ধন্যবাদ ভাইয়া আপনাকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক কথাবার্তা বলার জন্য। ধন্যবাদ ভাইয়াকে। আমাদের আশা করি ভাইয়ের যে বিস্তারিত যে মিড টার্ম প্রিপারেশন রিলেটেড যে আহ, যে কথাগুলো বললো, আমাদের ব্যক্তিগত লাইফে পরীক্ষার হলে যেও হয়তো পারে, হয়তো এমন হতে পারে যে ভাইয়ের কোনো কথা মনে পড়ে, কোনো কোশ্চেনের আনসার মনে পড়লো এরকম। আমরা খুব লাকি যে ভাইয়ের মতো একজন মেন্টরকে আমরা পেয়েছি জেনেসিস পরিবার থেকে। পরিবারের পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ। এবং যারা শুনেছেন ভাইয়ের কথাগুলো, ওনারা হচ্ছে যে উপকৃত হবে আশা করি। যদি কোনো কোশ্চেন থাকে আমরা শেষে কোশ্চেন আনসার সেশনের সুযোগ দিব ভাইয়ের কাছে। যদি কোনো কোশ্চেন থাকে আবার দেখা হবে ইনশাল্লাহ ভাইয়ের সাথে, যদি কোনো না কোনো ক্লাসে। এখন এই পর্যায়ে আমাদের সম্মানিত সিনিয়র মেন্টর এবং আমাদের জেনেসিস মিড টার্ম মেডিসিনের একাডেমিক কনসালটেন্ট ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাইকে ওনার বিস্তারিত প্রেজেন্টেশন নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা জেনেসিস এর পক্ষ থেকে কিভাবে আমাদের ডক্টরদেরকে কিভাবে আহ, পরীক্ষায় পাশ করার জন্য কি কি ভাবে সহযোগিতা করতে পারি, এবং হচ্ছে যে দিক নির্দেশনা দিতে পারি সেই বিষয়ে। ভাইকে শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাই। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আমাদের অলরেডি রেগুলার ব্যাচ 1 শুরু হয়ে গেছে, এটা হচ্ছে রেগুলার ব্যাচ 2। তো আমি
সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনাদের মিড টার্ম পথযাত্রে জেনেসিসকে চয়েস করার জন্য। যারা এখনো চয়েস করেন নাই, যারা এখনো চিন্তা করছেন যে আমরা কি করব, আমি তাদেরকেও বলবো যে দেখেন আমাদের পথ চলা অনেক আগে থেকে, ফ্রম 2019 সাল থেকে এত সিনিয়র একটা কোচিং সেন্টার আপনি আহ পাবেন কিনা আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি বলবো যে যেহেতু আমরা অনেকদিন ধরে আছি, আমাদের অনেকদিন ধরে জিনিসের সাথে অনেকদিন ধরেই মিড টার্ম নিয়ে আমাদের গবেষণা, মিড টার্ম নিয়ে আমাদের পথ চলা, তো আপনার নির্দ্বিধায় আমাদের সাথে ভর্তি হতে পারেন, আমাদের এখানে সার্ভিস নিতে পারেন। এবং হচ্ছে আহ আমাদের একটা এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, সিনিয়র মেন্টর প্যানেল আছে, এবং হচ্ছে আপনার কোশ্চেন মডারেশন প্যানেল আছে। সো যেই যেই জায়গাগুলোতে আপনার হচ্ছে যে জোর দেওয়া দরকার, যেই যে জায়গাগুলোতে যেইভাবেই আপনাদের সার্ভিসটাকে আরো মসৃণ কিভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করব, সেটা আমরা চেষ্টা করে আসছি। এবং বিসিপিএস এও যেরকম আপনার হচ্ছে এক্সাম কোশ্চেন মডারেশন প্যানেল আছে, আমাদের কোশ্চেন মডারেশন প্যানেল আছে। আমরা চেষ্টা করি বিসিপিএস এর আগে কি কোশ্চেন গুলো তৈরি করার জন্য, এবং হচ্ছে সময় উপযোগী লেকচার তৈরি করার জন্য। এবং এ কারণেই এবারেও আলহামদুলিল্লাহ আমাদের পার্সেন্ট অনেক ভালো, যেখানে বিসিপিএস এর পার্সেন্ট 58%, আমাদের পার্সেন্ট প্রায় 68%। সো ইটস এন গ্রেট অ্যাচিভমেন্ট। অ্যান্ড আমি আহ, এই অ্যাচিভমেন্টের পিছনে আমাদের যারা স্টুডেন্টরা ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি ফিলিং শেয়ারিং প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়েছি। এবং এর পিছনে ছিল আমাদের মেন্টর এবং হচ্ছে এক্সিকিউটিভ প্যানেল। তো প্রথমে আমার পরিচয় দিই, আমি ডক্টর আব্দুল্লাহ রাইয়ান। আমি মেডিসিন রেজিস্ট্রার হিসেবে আছি ইবনে সিনা মেডিকেল কলেজে, পাশাপাশি আমি একাডেমিক মেম্বার এবং হচ্ছে মেন্টর হিসেবে কর্মরত আছি জেনেসিস মিড টার্ম সেন্টারে। তো আসলে আমাদের ড্রিম কিন্তু অনেক বড়, কিন্তু আপনি যখন এই ড্রিমটা শুরু করবেন তখন আপনি কেবল পার্ট 1 পাস করেছেন। এরপরে আপনি যখন মিড টার্ম পরীক্ষা দিবেন, তার মধ্যে আপনাদের ফ্যামিলি হবে, আপনাদের অনেকের ফ্যামিলি বড় হবে, অনেকে আরো রেসপন্সিবিলিটি বাড়বে। হয়তো আগে জব করতেন, এখন জব করতে হচ্ছে। আগে হয়তো বা একজন ছিলেন, এখন দুইজন হয়েছেন। অনেকে হয়তো বা 3-4 জন হয়ে গেছেন। দ্যাট মিনস আপনি এই পথটা বেয়ে আপনি উপরে যাবেন, কিন্তু দেখা যাবে যে আপনার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে বিভিন্ন ধরনের জীবনের বিভিন্ন বাঁক এসে আপনাকে বাধা দিবে। তো সেগুলো পেরিয়েই কিন্তু আপনাকে এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে এবং ফেলোশিপ অর্জন করতে হবে। তো আমাদের ড্রিম যেরকম বড় থাকতে হবে, এবং পাশাপাশি রেসপন্সিবিলিটিকে কিন্তু বাদ দিয়ে আপনি সেই ড্রিমে পৌঁছাতে পারবেন না, দুটার মধ্যে ব্যালেন্স করে হচ্ছে আমাদের চলতে হবে। এই জন্য সবাই চেষ্টা করবেন এক চান্সে মিডটা পাস করার জন্য। তো এক্সাম কম্পোনেন্ট আমি শর্টলি বলবো, আপনারা সবাই এটা জেনে যাবেন যে আমাদের প্রথম দিন হবে হচ্ছে এসবিএ। ডেভিডসনের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারই এখানে ইনক্লুডেড থাকবে। 50টা এসবিএ হবে। দুই প্রতিটা কোশ্চেন হচ্ছে 2 মার্ক করে হবে, 100 মার্কের মধ্যে পরীক্ষা। পরবর্তী দিন হবে হচ্ছে আপনার শর্ট অ্যান্সারিং কোশ্চেন। সেখানে হচ্ছে আপনার 20টা হচ্ছে কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে হচ্ছে 5 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। এই 200 মার্কের মধ্যে আপনাকে রিটেনে 60% মার্ক পেতে হবে। যদি আপনি 60% মার্ক অ্যাচিভ করতে পারেন তাহলে হচ্ছে আপনি অস্কির জন্য এলিজিবল হবেন। এবং অস্কিতে হচ্ছে আপনার 10টা স্টেশন, সেখানে 5 মার্ক করে থাকবে, 50 মার্ক। এবং অস্কিতে হচ্ছে আপনার 5টা স্টেশন, সেখানে প্রতিটা স্টেশনে 10 মার্ক, টোটাল 50 মার্ক। এখানে 100-র মধ্যে আপনাকে 60 পেতে হবে, তাহলে আপনি পাশ করতে পারবেন। রিটেনে আলাদাভাবে পাশ করতে হবে, অস্কিতে আলাদাভাবে পাশ করতে হবে। সো স্টাডি ম্যাটেরিয়াল, ডেভিডসন 24th এডিশন এখন অ্যাভেলেবল আছে, 25th চলে আসছে। আপনারা সবাই 25th এডিশনটা কালেক্ট করে ফেলবেন। পাশাপাশি আপনাদের যখন যেটা লেকচার হয়ে যাবে, ডেভিডসনের পাশাপাশি লেকচার তো আপনার থাকবেই, লেকচারের পাশাপাশি ডেভিডসন ডেভিডসন পড়ার পরে আপনার কাজ হবে যে টপিকসটা পড়েন। ধরেন আপনার আজকে নিউমোনিয়া পড়ানো হয়েছে, নিউমোনিয়া লেকচার হয়েছে, ডেভিডসন থেকে আপনি সুন্দর করে দেখে নিয়েছেন। এবং এরপরে আপনার কাজ হবে অস্পি থেকে নিউমোনিয়া রিলেটেড, জুলিয়াস স্যারের বই থেকে নিউমোনিয়া রিলেটেড যে যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করে ফেলা। যদি পারেন সেইগুলো লেকচার শিটে তুলে রাখা, যাতে আপনি যখন রিটেনে প্রিপারেশন দিবেন তখন আপনার অস্পি প্রিপারেশন হয়ে যায়।
পাশাপাশি ন্যাশনাল গাইডলাইন গুলো লাগবে, রিসেন্ট আপডেট গাইডলাইন গুলো আমাদের লাগবে। স্যারা এখান থেকে কোশ্চেন করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন কালাজ্বর, কালাজ্বরের আপনার হচ্ছে ফার্স্ট হচ্ছে নন ইনভেসিভ টেস্ট কোনটা? আমরা জানি RK39 স্ট্রিপ টেস্ট, কিন্তু এটা কিন্তু ডেভিডসনে ওইভাবে বলা নাই যে ফার্স্ট লাইন টেস্ট হচ্ছে RK39 স্ট্রিপ টেস্ট। এটাই হচ্ছে ন্যাশনাল গাইডলাইন আর ডেভিডসনের মধ্যে পার্থক্য। এখন হচ্ছে আপনার তো প্র্যাকটিস করতে হবে, শুধু কি বই পড়লে হবে? কোশ্চেন সলভ করতে হবে না? বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না? সেই জন্য আমাদের আছে রিটেন এইড, বোথ SBA এন্ড SAQ। এটা আপনারা আমাদের বুক শপ থেকে কালেকশন করে নেবেন। এখানে আপনারা প্রিভিয়াস BCPS এর SAQ কোশ্চেন গুলো পাবেন। এবং আপনারা যারা রেগুলার ব্যাচে ভর্তি আছেন, আপনাদের জন্য আমরা পিসিপিএস BCPS এর যে কোশ্চেন গুলো থাকবে সেই নিয়ে আমরা একটা সেশন নিব। এবং এর পাশাপাশি আপনারা সেলফ নোট তৈরি করতে পারেন, যেগুলো আপনাদেরকে রিভিশন দিতে হেল্প করবে। তো আমরা হচ্ছে ডেভিডসনের পাশাপাশি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য ম্যাকলয়টা ফলো করতে পারি, ECG এর জন্য আব্দুল হাসান ECG বইটা ফলো করতে পারি, রেডিওলজির জন্য আমরা আব্দুল হাসান রেডিওলজি বইটা ফলো করতে পারি। খুবই হেল্পফুল। যাদের রেডিওলজিতে মনে হয় যে না একটু বেসিকটা আরেকটু ক্লিয়ার করা দরকার, তারা অবশ্যই রেডিওলজি বইটা দেখতে পারেন। আমি নিজেও করেছি। এবং এটা তো অবশ্যই লাগবে, ডেভিডসন যেরকম মাস্ট লাগবে, এই জলি স্যারের বইটাও লাগবে। এবং এর পরে হচ্ছে আপনাদের হিস্ট্রি টিকিং এন্ড কাউন্সেলিং, এখান থেকে 20 মার্ক আসবে, এই বই থেকে 20 মার্ক। অনেক ছোট একটা বই, কিন্তু এই বই না পড়ে কেউ পরীক্ষার হলে যাবেন না, এখান থেকে 20 মার্ক কমন পাবেন। অ্যান্ড সবশেষে হচ্ছে আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করব। প্রথমে বলেছি আমাদের একটা এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, যারা দীর্ঘদিন ধরে মিড টার্ম নিয়ে গবেষণা করছেন। মিড টার্মে কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে, কোন জায়গাগুলো থেকে স্যাররা বেশি এমফাসাইজ দিচ্ছে, এগুলো নিয়ে কাজ করছেন। এবং ওয়েল অর্গানাইজ শিডিউল, আমাদের যে শিডিউলটা আছে সেটা হচ্ছে একদম ওয়েল অর্গানাইজড। এখানে আপনার ধরেন যে আগে থেকে আপনাদেরকে একটা শিডিউল দিয়ে দেওয়া হবে। যেহেতু আপনার রেগুলার ব্যাচে ভর্তি আছেন, আপনার উইকলি 2টা করে পরীক্ষা হবে, উইকলি 2টা করে লেকচার হবে, এবং লেকচারের পরে আবার হচ্ছে আপনার সলভ ক্লাস হবে। সলভ ক্লাসের পরে আবার যখন 5-6টা বড় সিস্টেম শেষ হয়ে যাবে, তখন রিভিউ এক্সাম হবে। এবং এরপরে হচ্ছে আপনাদের মডেল টেস্ট হবে, তারপরে মক টেস্ট হবে। তাহলে আপনি দেখেন, আপনি যেই পড়াটা ধরেন যে সামহাও লেকচার ক্লাসে আপনি ঠিকভাবে পড়তে পারেন না, সেটা আপনি পরবর্তী এক্সাম যখন দিবেন তখন আপনি কভার করে দিতে পারবেন। সেখানে যদি আপনি কভার দিতে না পারেন, আপনি রিভিউ এক্সামে সেটা কভার দিতে পারবেন। রিভিউ এক্সামে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেটা আপনি মডেল টেস্টে কভার দিতে পারবেন। দ্যাট মিনস আপনারা মক টেস্ট দেওয়ার আগে আপনাদের পড়াটা অবশ্যই অর্গানাইজড ভাবে শেষ হয়ে যাবে। এবং যারা ধরেন যে এই শিডিউলটা মেনটেন করতে পারবেন, একটা টপিক আপনাদের প্রায় 5-6বার রিভিশন হবে, এরপরে আপনি তো চোখ বন্ধ করে রিটেন পরীক্ষা দিতে পারবেন, আপনার কোনো রিভিশন লাগবে না। আমাদের একজন স্টুডেন্ট এখন মেন্টর হিসেবে আছে। তিনি পরীক্ষার আগে, তার মা হচ্ছে আপনার গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত ছিল। তো তাকে দেখা যাচ্ছে যে অনেকদিন হসপিটালাইজ থাকতে হয়েছে, প্রায় 1 সপ্তাহ মতো হসপিটালাইজ থাকতে হয়েছে। মানে একদম অস্কের আগে সে কোনো প্রিপারেশনই নিতে পারে নাই। তারপরে আমাদের যে অস্কি মক ছিল সেই মক দিয়েছে, এবং পরবর্তীতে সে কিন্তু আলহামদুলিল্লাহ BCPS এ পাশ করে গিয়েছে। সো আপনি যদি শিডিউলটা আগে থেকে মেনটেন করেন, যদি সামহাও কোনো কারণে পরীক্ষার আগে আপনার হচ্ছে যে একটা গ্যাপ হয়ে যায়, তারপরেও আপনার যে রেসিডুয়াল আছে সেই রেসিডুয়াল দিয়ে আপনি পাশ করতে পারবেন। এবং ডাইভার্স ব্যাচ, আমি অলরেডি বলেছি, রেগুলার ব্যাচ 1 হয়েছে, রেগুলার ব্যাচ 2 হচ্ছে অনগোয়িং চলবে। আপনার হচ্ছে অলরেডি লং ব্যাচ আমাদের শেষ, সামনে এক্সাম ব্যাচ আছে, অস্কি প্র্যাকটিস ব্যাচ আছে, তারপরে হচ্ছে পোস্ট এন্ড অস্কি ব্যাচ আছে। সব ডাইভার্স ব্যাচের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রিপারেশন নিতে 100% হেল্প করব। এবং এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ প্যানেল, এক্সিকিউটিভদের অনেক ভূমিকা। ধরেন আপনারা তো যখন কোচিং এ আসবেন, লেকচার শেষ করে মেন্টর কিন্তু চলে যাবে, এরপরে আপনাদের বেশি যোগাযোগ হবে হচ্ছে এক্সিকিউটিভের সাথে। কি ধরনের যোগাযোগ? ধরেন কোন একটা লেকচার শিট, তারপরে হচ্ছে কোনো একটা নোট, আপনার ধরেন যে কোনো ক্লাস দেখতে সমস্যা হচ্ছে। আমাদের কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা এক্সিকিউটিভ প্যানেল আছে। আমাদের আইটির জন্য আলাদা এক্সিকিউটিভ প্যানেল আছে, আমাদের হচ্ছে আপনার ক্লাস মনিটর করার জন্য আলাদা এক্সিকিউটিভ প্যানেল আছে,
এবং আউটসাইড ক্লাস সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এক্সিকিউটিভ প্যানেল আছে। দ্যাট মিনস জেনেসিস আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে ডিপার্টমেন্ট গুলোকে অনেক বেশি শক্তিশালী করার জন্য এবং এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ প্যানেল রাখার জন্য। তাতে কি হয়েছে, একটা সেন্টারকে যখন আপনি পরিচালনা করবেন তখন যেরকম হচ্ছে আপনার টিচার যেরকম দরকার, এক্সপিরিয়েন্স টিচার, এক্সপিরিয়েন্স মেন্টর, এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে ওয়েল অর্গানাইজ শিডিউল, তেমনি দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ প্যানেল। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাকে সেটা দিতে সক্ষম হব। এবং এর পাশাপাশি হচ্ছে হার্ড ওয়ার্কিং এমএলএস প্যানেল। আমাদের যারা হচ্ছে যে আপনাদেরকে বিভিন্ন ধরনের ধরেন স্ন্যাক্স দিয়ে হেল্প করবে, তারপর হচ্ছে চা কফি দিয়ে হেল্প করবে, এনি কাইন্ড অফ প্রবলেম আপনাদের হচ্ছে এমএলএস প্যানেল আপনাদেরকে সবসময় হেল্প করবে। এবং কুরিয়ার সার্ভিস, যাদের বাসা দূরে তারা যদি কোনো ডকুমেন্ট নিতে চান, লেকচার শিট হতে পারে, কোনো নোট হতে পারে, সেটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমরা 5-6 জন করে সিনিয়র মেন্টর যুক্ত থাকি। আপনাদের এনি কাইন্ড অফ প্রবলেম, এনি কাইন্ড অফ আপনার হচ্ছে জিজ্ঞাসা, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সেখানে করবেন। আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে সক্ষম হয়েছি। এবং আমাদের অনেক যারা সিনিয়র মেন্টর যারা আছেন তারা অনেকেই জনপ্রিয়। এবং আপনারা যখন বড় ভাইদের সাথে কথা বলবেন বা বড় আপুদের সাথে কথা বলবেন তখন অনেকেই জানতে পারবেন সিফাতও কিন্তু অনেক পপুলার একজন মেন্টর। তো এরকম কিছু পপুলার মেন্টর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, যাদের সাথে আপনারা অনেক সুন্দর কনভারসেশন করতে পারবেন। এবং এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা 24 ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো আসলে আমাদের পথটা একটু হচ্ছে লং এবং হচ্ছে স্টেপ ওয়াইজ। আপনি এক স্টেপ পার করার পরে আপনাকে আরেক স্টেপে যেতে হবে এবং প্রতিটা স্টেপে চেষ্টা করতে হবে আমাদের শেষ গোলে যাওয়ার জন্য। তাহলে আমরা বিজয়ের মুকুট হাতে নিতে পারবো। এটা একটা জাস্ট এক্সাম্পল আমাদের এসিকিউ কোশ্চেন গুলো কেমন হয়। এরকম হচ্ছে আপনার 4টা গ্রুপ থাকবে এবং প্রতিটা গ্রুপে 5টা করে কোশ্চেন থাকবে, প্রতিটায় 5 মার্ক, টোটাল 100 মার্ক। 100 মার্কের মধ্যে আপনাকে 60 পেতে হবে। সো আমি বলি যে আপনারা যখন প্রিপারেশন নিবেন তখন হচ্ছে একদম যতই কঠিন কোশ্চেন হোক না কেন সেভাবে প্রিপারেশন নিবেন। তাহলে যদি সহজ কোশ্চেন করে বা স্ট্যান্ডার্ড কোশ্চেন করে আপনারা সহজেই দেখা যাবে যে সেই এক্সাম আপনারা পার করতে পারছেন। সো সবাইকে ধন্যবাদ আমাদের এতক্ষণ আমাদের কথা শোনার জন্য, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যদি কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন এবং আমি এখানে আমার ধন্যবাদ। প্রেজেন্টেশন শেষ করছি। ধন্যবাদ সালাম। ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাইকে ওনার মূল্যবান উপস্থাপনার জন্য। আমরা যদি আমাদের সাথে যারা যুক্ত আছেন, অলরেডি প্রায় আমাদের 10 জনের মতো যুক্ত আছে, যদি কেউ কোনো কোয়েশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকে আমাদের মেন্টর প্যানেল বা স্পিকারদের কাছে বা যিনি ফিলিংস শেয়ারিং করেছেন ডাক্তার সুমাইয়া, আমাদের কাছে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন যে প্রশ্ন কোনো বিষয়ে। আছে। আচ্ছা, জি আপনাদের এটা কি পুরোটাই অনলাইন না অফলাইন অনলাইন, কিভাবে এটা কার্যক্রমটা একটু কিভাবে যদি একটু বলতেন? জি ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাই, আপনার আপনার উত্তরটা দিবেন। ভাই শুনতে পারছেন কোশ্চেনটা? হ্যাঁ, আচ্ছা, আমাদের হচ্ছে আমাদের যখন হচ্ছে আপনার একটা ক্লাস হবে সেটা মেইনলি হচ্ছে অফলাইনে হবে এবং পাশাপাশি হচ্ছে এটা আমরা অনলাইনে লাইভ হচ্ছে তখন আপনাদেরকে করব, প্রোভাইড করব। ঠিক আছে? এবং পরবর্তীতে সেটা রেকর্ডেড থাকবে। সো আপনি যদি দেখা যায় যে আপনি অফলাইনে যদি ক্লাসটা নাও করতে পারেন, পরবর্তীতে আপনি সেটা রেকর্ডেড দেখে নিতে পারবেন। মানে আপনার হচ্ছে অনলাইন অফলাইন বোথ হচ্ছে আমাদের সার্ভিসটা আপনি পাবেন। ভাই কি প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনি আমাদের সার্ভিস অনলাইন ভর্তি হলে অনলাইন এবং অফলাইন দুটোতেই হচ্ছে যে আপনি অ্যাক্সেস পাবেন। এটা পার্ট ওয়ানের মতো না যে হয় অনলাইন বা অফলাইন, এরকম না। আমাদের এখানে হচ্ছে যে আপনি এডমিট হলে হচ্ছে যে অনলাইন প্লাস অফলাইন দুইটা সার্ভিসই পাবেন। আহ, হচ্ছে যে আমি অনেকেই বলতে হচ্ছে চাচ্ছি অফলাইনের ভেন্যুটা কি কাটাবন, যে লোকেশন জি বাংলা মেডের আমাদের পাশে ওইটাই?
আমাদের অফলাইনের লোকেশনটা হচ্ছে যে কাটাবন সেন্টারে, পার্ট ওয়ানের সেন্টারে জাস্ট ঠিক বিসিআর এর সাথে না? কাটাবন মোড় থেকে এলিফ্যান্ট রোডের দিকে। হ্যাঁ, আমাদের হচ্ছে যে শাইনপুকুর সিরামিক বা এদিকে যে পেট্রোল পাম্পটা সেটার পাশেই। আমি জেনেসিস এর পুরাতন যে পার্ট বিল্ডিংটা। ওয়ান সেন্টার, পার্ট ওয়ান যে সেন্টারে ঠিক এটার অপোজিটে। ও আচ্ছা, মানে ও, ঠিক রাস্তার ওই পাশে। জি 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 জি, সামনে একটা মা- পেট্রোল পাম্প আছে, দেখবেন এটার পাশের বিল্ডিংটা। মানে এখন যেখানে জেনেসিস লাইব্রেরি তার উপর তলায়? না না না, এটা তো হচ্ছে যে আপনার জেনেসিস থেকে মানে কাটাবন থেকে হচ্ছে যে নীলক্ষেতের দিকে, যেটা কাটাবন থেকে আপনি যখন হচ্ছে এলিফ্যান্ট রোডের দিকে যাবেন, তখন হচ্ছে যে হাতের বাম পাশেই পড়ে। আহ, মানে ঠিক আছে, ঠিক আছে, খুঁজে নেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। আর একটা জি জি বিষয় যে জি। এই লেকচার শিট গুলো কি আপনারা প্রোভাইড করবেন, বা এগুলো কিভাবে, একবারে নাকি একেবারে ক্লাসের সাথে সাথে? উম, সেটা হচ্ছে যে আপনি লেকচার শিটের বিষয় যেটা, আহ, আপনি যদি লেকচার শিট সহ ভর্তি হন সেক্ষেত্রে হচ্ছে যে অনেক আমি সময় আমরা 17,000 যেটাতে লাগে সেটাতে ভর্তি হয়েছে, এটাতে আসলে এটা না না, কেমন ওখানে আপনি যখন ভর্তি হন তখন হচ্ছে যে ওখানে উল্লেখ থাকে এটা কি লেকচার শিট সহ না লেকচার শিট ছাড়া ছাড়া। যদি আমি লেকচার আবার শিট সব ফোন দিয়ে ভর্তি হয়েছে, আমি জানি না 17,000 টাকা যেটা দিয়ে ভর্তি ফি, একটু সেখানে কি কাইন্ডলি এটা এটা একটু লেকচার সহ? এটা একটু মামুন ভাই কনফার্ম আছেন নাকি? করবেন। মামুন ভাই আপনি আছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওনার তাহলে কোশ্চেনে অ্যান্সার দেন। আপনি ভর্তি হওয়ার পর পরেই পেয়ে যাবেন। যদি লেকচার শিট আপনি নিতে চান তাহলে আমাদের পর পরে সবগুলো লেকচার শিট পেয়ে যাবেন ভর্তি হওয়ার পরেই। হ্যাঁ, সজীব ভাই আপনি বুঝতে পারছেন? আপনি লেকচার শিট পেয়ে যাবেন, ওকে? না, উনি যদি ভর্তি হয়ে থাকে লেকচার শিট সহ অবশ্যই পেয়ে যাবে। সেক্ষেত্রে হ্যাঁ হচ্ছে এডমিশন ডেস্কে যে নাম্বারের কথা বলে উনি ভর্তি হয়েছে, সেই নাম্বারে একটু আরেকবার কনফার্ম করলে উনি কি লেকচার শিট সহ ভর্তি হয়েছে না ছাড়া। যদি সহ ভর্তি হয়ে থাকে যেন ওনাকে পাঠিয়ে দেয় কুরিয়ার। উনি সম্ভবত ঢাকার বাইরে থাকে, বা ঢাকার ভিতরে থাকলে উনি এসে নিয়ে যেতে পারবে। গতবার অনেকের ছিল যে অস্কি বা অসপি ওই ব্যাচটাতে, মানে আবার পরে মিড টার্ম রিটেনের পরে ভর্তি হওয়া লাগছিল। এবারও কি এটার সাথে এটা ইনক্লুডেড না, আমরা ধরে নেবো যে যে ওইটা পরে আবার ভর্তি হতে হবে, রায়ন ভাই? এক্স্যাক্টলি ভাইয়া, এখানে মানে যে একটু বিষয়টা ক্রিটিসিজমও ছিল জেনেসিসে। আমি মানে একজন প্রাক্তন হিসেবে, আমি নিজেও মেন্টর হিসেবেই বলছি। আমি মানে 20 থেকে ক্লাস নেই, মানে আমি জেনেসিসের কিছু কিছু বললে আমারও গায়ে লাগে একটু একটু, এই হিসাবেই বলছি যে এটা আসলে একটু কি আমার মনে হয় যে কি ব্যাপারটা কি যদি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যাঁ। জি রাহান ভাই বলবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে অস্কি প্র্যাকটিস ব্যাচ যেটা, সেটার সুবিধা আপনারা পুরোপুরি পাবেন। যারা নন রেগুলার ব্যাচে ভর্তি আছেন তাদেরকে নতুন করে অস্কি প্র্যাকটিস ব্যাচে ভর্তি নিতে হবে না। নাইস, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মে আল্লাহ ব্লেস। আর কারো কোশ্চেন কি আছে এখন? যদি থাকে তাহলে হচ্ছে যে করতে পারেন, অথবা আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আহ, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা শেষ করি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য। আমাদের এফসিপিএস মিড টার্ম ডিসেম্বর 2026 ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা এরই মধ্যে দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভাইয়া ক্লাসে। একটা কোয়েশ্চেন ছিল জি 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 ভাইয়া। জি জি করেন, হ্যাঁ ডাক্তার নাইমা আপু। এখন তো 25th এডিশন আসলো মাত্র, এখন আমাদের সরি আপু, আমরা আপনার কথাটা আটকেই গেছে, আবার একবার বলবেন? ভাইয়া ডেভিডসন তো 25th এডিশন আসছে না মাত্র, এখন জি, আমরা কি 25th এডিশনই তো পড়বো নাকি ক্লাসে, নাকি 24th পড়বো এক্স্যাক্টলি ক্লাসে, আপু, কিংবা এটা আমাদেরকে লেকচার এটা শিট গুলো কি হ্যাঁ, কিরকম এখন দেওয়া বিষয় হবে? হচ্ছে যে লেকচার শিট গুলো এখনো আপডেট হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে যে জি আপনাদেরকে যেটা হবে, ক্লাসে আপনাদেরকে 24th পড়াবে, এবং হচ্ছে যে 25th এর যে এডিশনাল যে জিনিসগুলো, সেই জি। বিষয়গুলো সম্পর্কে আমরা হচ্ছে যে আলাদা করে হ্যান্ড কপি দিয়ে দিব। যেটা হচ্ছে যে আচ্ছা আমাদের আচ্ছা, না এটা পড়ানোর সময় ভাইয়া ইন্ডিভিজুয়াল। যদি 25th থেকেও নতুন যেগুলো ওগুলো দাগাই দিলে ভালো হইতো না? হ্যাঁ, আমরা সেটা হচ্ছে যে অ্যারেঞ্জ করছি, হয়তোবা এখন থেকেই সম্ভব না, হয়তোবা 2-4টা ক্লাস গেলে এরপর থেকে আপনারা জি পাবেন জি জি সার্ভিসটা। জি। প্লাস হচ্ছে যে আমাদের 25th এডিশনে হোয়াটস নিউ যে জিনিসগুলো নতুন যুক্ত হয়েছে সেটার একটা আলাদা আপনাদেরকে সফট কপি হিসেবে দিয়ে দেওয়া হবে গ্রুপে।
সেটা আপনারা ওই যে যখন যে চ্যাপ্টারটা পড়বেন সেটা আপনাদের সাথে রাখবে, জি আমাদের মেন্টরদের জি হাতেও থাকবে, সেক্ষেত্রে আপনাদেরকে গাইড করতে সুবিধা হবে। আশা জি। করি আপনার উত্তর পেয়েছেন আপু। তবে আর আরেকটা কোয়েশ্চেন প্রশ্ন ভাইয়া। তবে হ্যাঁ কোয়েশ্চেন অবশ্যই 25 থেকে ফলো করেই হবে, যেহেতু আপনার 6 মাস আগে হাতে পেয়েছেন। জি হ্যাঁ, ছয় জি। মাস বা 5 মাস আগে হাতে পেয়েছেন এসবি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে কোয়েশ্চেন আনসার করতে হলে 25 থেকেই ফলো করতে হবে। যে ভাইয়া জি ভাইয়া। আমি তো আসলে উপজেলায় থাকি, হ্যাঁ টেকনাফে থাকি। তো এখন আসলে এত দূরে মানে এখান থেকে মানে কুরিয়ার সার্ভিসটা যদি মানে ক্লাসগুলো যদি লেকচার শিট গুলো আগে দিয়ে দেওয়া হয় তাহলে একটু ভালো হয় আর কি। অনেক সময় তো ধরেন ক্লাসের আগে মানে ক্লাস হয়ে যাওয়ার পরে লেকচার শিট, আমি যেমন গতবার একটা ব্যাচে ভর্তি ছিলাম আর কি, লেকচার শিট গুলো একটু পরে আসতো আর কি। যার হুম। কারণে আসলে ক্লাসের সময় আমি লেকচার শিট ফলো করতে পারতাম না। আরেকটা যেটা ক্লাসের লিঙ্কটা একটু দেরিতে দেয়, যার কারণে দেখা যায় যে আসলে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে বাট আমি চাইলেও লাইভ করতে পারি নাই, কারণ আমি লিঙ্ক পাই নাই। এরকম হয়েছে আর কি। তো কাইন্ডলি ভাইয়া আহ, এবারে একটু এটা এই বিষয়টা মানে একটু আমাদের এক্সিকিউটিভ আমাদের এক্সিকিউটিভ মামুন ভাই একটু উত্তর দিবেন, ওনার বিষয়টা কি অ্যাডজাস্ট করা যাবে কিনা, বা আমরা আরো একটু মানে ফাইন টিউনিং করার কোনো সুযোগ আছে কিনা, যে আমরা লিঙ্কটা আরো একটু আগে দেওয়া যায় কিনা, বা হচ্ছে যে লেকচার শিট গুলো, এই বিষয়ে একটু মামুন ভাই যদি শুনে থাকেন একটু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম স্যার। আমাদের প্রত্যেক ক্লাসের লিঙ্ক আধা ঘন্টা আগেই দেওয়া হয়, প্রত্যেক ক্লাসের আধা ঘন্টা আগেই লিঙ্ক প্রোভাইড করা হয়। আর লেকচার শিট তো আমাদের ক্লাসের আগেই চলে যায়। সলভ শিট যেগুলো পরীক্ষার এক্সামের সলভ শিট যেগুলো, সলভ ক্লাসের শিট গুলো হচ্ছে পরে যায়। সেক্ষেত্রে সলভ ক্লাসের শিট তো আগে আমাদের দেওয়ার সুযোগ নেই। পরীক্ষা যেদিন হয় সলভ ক্লাসও সেদিন হয়, সে কারণে হচ্ছে সলভ শিট গুলো পরে যায়, কিন্তু লেকচার শিট না না আমাদের সব শিট না, ওনাদের লেকচার এমনি আগে লেকচার চলে শিটের যায়। কথাই বলতেছি, হ্যাঁ হ্যাঁ। লেকচার শিট জি আগে জি। চলে যায়, যদি উনি লেটে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে লেটে যায় আর কি। সলভ ঠিক আছে, সেক্ষেত্রে এটা এনশিওর করবেন, যেহেতু উনি একটু দূরবর্তী এলাকায় থাকে, সেক্ষেত্রে ভর্তি হওয়ার পর লেকচার শিট গুলো যাতে যায়, টাইমলি যায়। আপনি যদি আপনি কোনো কিছু না পান, হ্যাঁ, ধরেন হচ্ছে যে লেকচার শিট গুলো লেটে পাচ্ছে, আপনি একটু গ্রুপে আমাদেরকে নক করলে আমাদের এক্সিকিউটিভ প্যানেল আছে, উনি এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে দিবে। জি থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে আপু, থ্যাংক ইউ। Yes, আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন থাকবে না, যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের গ্রুপে আপনারা মেসেজ হিসেবে কথা মানে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাদেরকে ইনবক্সে ইন্ডিভিজুয়ালি নক করতে পারেন। ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যার সমাধানে আমরা সবসময় সজাগ থাকব। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করি আপনাদের জেনেসিসের সাথে আপনাদের জার্নিটা খুব ভালো যাবে, এবং আমরা একটা আহ, ভালো রেজাল্ট নিয়ে মিড টার্মটা শেষ করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।